তো যেমন ধরেন এই যে আছে ছিল থাকবে, আমরা যেটা আলোচনা করেছিলাম ভিউয়ার্স, এবং এই যে অনুবাদ করতে গেলে আমাদের বাংলা বাক্যের শেষে কি থাকে, যদি আছে ছিল থাকবে থাকে, আমরা এই জাতীয় বাক্যগুলোকে আমরা এখন ট্রান্সলেশন করব, অনুবাদ করে আমরা দেখার চেষ্টা করব কিভাবে সেগুলোকে ইংরেজিতে কনভার্ট করা যায়। তো আশা করি এই বিষয়টা আপনাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। যদিও বা অনেকের কাছে জিনিসটা ক্লিয়ার আছে, আমি চেষ্টা করব আর একটু ক্লিয়ার করার জন্য। আচ্ছা, তো আমাদের যেমন এই আছে ছিল থাকবেকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে অবস্থান বোঝায়, এবং আরেকটি হচ্ছে অধিকার বোঝায়, এবং থার্ড হচ্ছে অবস্থা বোঝায়। ওকে, তো যেমন ধরেন আমি যদি বলি ওখানে একটি সুন্দর বাড়ি আছে, অথবা যদি বলি রাস্তার উপরে একটি গাড়ি ছিল, অথবা যদি বলি টেবিলের উপরে একটি কলম থাকবে, তাহলে দেখেন তো আমি আপনাদেরকে যদি একটু ইন্ডিকেট করে দেখাই, এখানে এখানে কি আছে, আছে আছে, এটার অতীতকালে পাস্ট টেন্সে ছিল, আর ভবিষ্যৎকালে থাকবে। তাহলে ওখানে একটি সুন্দর বাড়ি আছে, রাস্তার উপরে একটি গাড়ি ছিল, টেবিলের উপরে একটি কলম থাকবে। এই আছে ছিল থাকবে দিয়ে কি বোঝাচ্ছে? আছে ছিল থাকবে দিয়ে অবস্থান বোঝায়। অবস্থান মানে কি, এগুলো দিয়ে আপনার একটা জিনিস আছে এটা বোঝাচ্ছে। তাহলে এগুলো করতে গেলে আমরা কিভাবে করি, এগুলো আমরা দেয়ার ইজ বা দেয়ার আর দিয়ে আমাদের করতে হয়। তাহলে আমি একটু উপর দিয়ে নিচ্ছি, আর এগুলোর জন্য আমরা কিভাবে করব, এই যে অবস্থান বোঝানোর জন্য আমরা দেয়ার ইজ অথবা প্রেজেন্ট টেন্সে দেয়ার ইজ অথবা দেয়ার আর দিয়ে আমাদের করতে হয়। ঠিক আছে, দেয়ার ইজ অথবা দেয়ার আর। ওকে, ওখানে একটি সুন্দর বাড়ি আছে, কি হবে ইংরেজি বলেন তো? এটা প্রেজেন্ট টেন্স, দেয়ার ইজ এ নাইস, কি হবে, নাইস হাউস। ঠিক আছে, আর ওখানে ইংরেজিতে দেয়ার ইজ এ নাইস হাউস। ওকে, দেয়ার ইজ এ, এখানে একটা আর্টিকেল দিয়ে দেবেন, তাহলে হয়ে গেল দেয়ার ইজ এ নাইস হাউস। তাহলে এখানে দেয়ার ইজ দিয়ে আমরা অবস্থান বোঝাচ্ছি। আচ্ছা, রাস্তার উপর একটি গাড়ি ছিল, এটাকে যদি আমরা এখন ট্রান্সলেশন করতে চাই তাহলে কি হবে, দেয়ার ইজ, আচ্ছা ছিল ইংরেজি তাহলে ওয়াজ হয়ে যাবে, দেয়ার ওয়াজ এ কার। ঠিক আছে, একটি গাড়ি ছিল কোথার উপর, রাস্তার উপর, তাহলে কি হবে, অন অন দা রোড। ওকে, তাহলে দেয়ার ওয়াজ এ কার অন দা রোড হয়ে যাবে, দেয়ার ওয়াজ এ কার অন দা রোড। আচ্ছা গেল। তো আমরা এখন পরে থার্ড যে সেন্টেন্সটা আছে, 3 নাম্বার যে সেন্টেন্সটা আছে, এই 3 নাম্বার সেন্টেন্সটা ছিল টেবিলের উপর একটি কলম থাকবে। এবার আমাকে বলেন তো এটা কি হবে তাহলে? There will be on the table. বলেন একটু লাউডলি বলেন। একটি কলম থাকে, ফ্যান, একটি কলম থাকবে কিসের উপর, টেবিলের উপর। টেবিলের উপর ইংরেজি কি হবে তাহলে, অন দ্য টেবিল। Table. আই উইল বি ফ্যান, On table. না বলবেন একটু লাউড। There ঠিক আছে, will be table. তাহলে আমরা এভাবে এগুলো অবস্থান বুঝাচ্ছি। ওকে, আমরা অবস্থানের মাধ্যমে এগুলো বুঝলাম। এবার আমরা দেখবো যে 2 নাম্বার যেটা রয়েছে আমাদের, যে অধিকার। হ্যাঁ, আছে ছিল থাকবে দিয়ে কি বোঝাবে, অধিকার বোঝাবে। অধিকার বলতে আপনার অধিকারে বা আপনার মালিকানায় আছে এরকম কিছু জিনিস বোঝাবে। যেমন আমার একটি সুন্দর বাড়ি আছে, এখানেও কিন্তু আছে আছে, তোমার একটি গাড়ি ছিল, এখানে একটি ছিল আছে, এবং তোমার একটি কলম থাকবে, এখানে থাকবে আছে। তাহলে এগুলো কি বোঝায়, এগুলো বোঝানোর জন্য আমরা যে টেকনিকটা অ্যাপ্লাই করবো সেটার নাম হচ্ছে কি, হ্যাড অথবা হ্যাড বি। এটা আমি আগে একবার বলেছিলাম, এখন আবার বলছি। পাস্ট টেন্সের জন্য হ্যাড হবে, আর বর্তমান কালের জন্য হ্যাভ অথবা হ্যাভ হবে। তাহলে আমার একটি সুন্দর বাড়ি আছে ইংরেজি কি হবে বলেন? 1 নাম্বার, আমার একটি কি আছে, সুন্দর বাড়ি আছে, কি হবে, আই হ্যাভ এ বিউটিফুল। একটু আমরা Have a nice. অথবা বিল্ডিং, হ্যাঁ হ্যাঁ এভাবে দেওয়া যায়। দিলেন, তারপরে আপনি তোমার একটি গাড়ি ছিল, কি হবে, ইউ হ্যাড এ কার। তার একটি কলম থাকবে, কি হবে তাহলে, তার একটি কলম থাকবে ইংরেজি কি হবে, হি হ্যাভ এ পেন। হয়ে গেল। আমরা মোটামুটি হ্যাভ হ্যাজ দিয়ে আহ, বললাম। আচ্ছা, হি উইল হ্যাভ এ পেন, তার একটি কলম থাকবে। ইউ হ্যাড এ কার, তোমার একটি কার ছিল, আমার একটি বাড়ি। ওকে, এটা আশা করি বুঝতে পেরেছেন। এগুলো খুবই সহজ, আমরা এগিয়ে যাই তাহলে।
তিন নাম্বার যেটা ছিল, তিন নাম্বারটা হচ্ছে আছে ছিল থাকবে দিয়ে কি বোঝাবে? অবস্থা বোঝাবে। অবস্থা মানে আপনার অবস্থা, সিচুয়েশন বোঝাবে। যেমন আমরা যদি বলি সে এখন সুস্থ আছে, এটা দিয়ে কি বোঝায়? তার একটা অবস্থা বোঝাচ্ছে। তমা অঙ্কে কাঁচা ছিল, তার একটা অবস্থা বোঝাচ্ছে। তুমি কাল প্রস্তুত থাকবে, এটা একটা অবস্থা বোঝাচ্ছে। তাহলে এগুলোকে আমরা যদি ট্রানজেকশন করতে চাই, তাহলে ট্রানজেকশন করার জন্য আমাদের উপায়টা কি? আমরা কিভাবে এটাকে ট্রানজেকশন করব? এটাও খুব মোটামুটি সহজ। এটা কিভাবে করবো? অ্যামিজার ওয়াজের বিভাগগুলো বসবে। তাহলে সে এখন সুস্থ আছে, ইংরেজি কি হবে? হি ইজ গুড। ঠিক আছে, সে এখন সুস্থ আছে মানে হি ইজ গুড। আচ্ছা, অথবা হি ফিজিক্যালি সুস্থ আছে, কি হবে? হি ইজ ফিজিক্যালি, হি ইজ Is fine. ফিজিক্যালি গুড হয়ে যাবে। আচ্ছা, এরপরে তমা অঙ্কে খুব কাঁচা ছিল, সেক্ষেত্রে আমরা কি বলবো? তমা, তমা ইংরেজি হচ্ছে কি? তমা। ওকে, Toma. অঙ্কে Toma is তমা ওয়াজ হয়ে যাবে, তমা ওয়াজ উইক। was weak in the math. ম্যাথমেটিক্স, তাহলে তমা ওয়াজ উইক ইন ম্যাথমেটিক্স। ওকে। আচ্ছা, আমরা এখানে তিন নাম্বার যেটা ছিল তুমি কাল প্রস্তুত থাকবে, তাহলে এটা ভবিষ্যৎকালে থাকবে, এটা ভবিষ্যতে যাচ্ছে। তাহলে কি হবে? ইউ You উইল will ready for tomorrow. বি প্রিপেয়ার্ড নাকি? You will ready for tomorrow. ইউ উইল বি রেডি, বা রেডি বা প্রিপেয়ার্ড যে কোনো কিছু প্রস্তুত থাকা, রেডিও বলতে পারি। ইউ উইল বি রেডি টুমরো। ওকে। আচ্ছা, তাহলে তুমি বুঝে থাকবে। তো আমরা এভাবে কি বলতে পারি, মানে দিতে পারি। হ্যাঁ, এভাবে আমরা আছে ছিল থাকে দিয়ে অবস্থান, অধিকার বা অবস্থা বুঝাবো। এগুলো আশা করি বুঝতে পেরেছেন। আরেকটা জিনিস হচ্ছে, এই যে অবস্থানটাকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে পরিমাণবাচক এবং আরেকটা হচ্ছে সংখ্যাবাচক। তো পরিমাণবাচকের ক্ষেত্রে আমরা হাউ মাচ দিয়ে প্র্যাকটিস করব, এবং সংখ্যাবাচকের ক্ষেত্রে হাউ মেনি দিয়ে প্র্যাকটিস করব। যেমন আমি যদি বলি যে সেখানে কতগুলো মানুষ আছে, সেখানে কতগুলো মানুষ আছে, তাহলে সেটা আমরা কিভাবে করব? যেমন ধরেন সেখানে How many? কতগুলো মানুষ আছে, তাহলে হাউ মেনি হবে, হাউ মেনি পিপল। যেহেতু মানুষ গোনা চায় সেই জন্য হাউ মেনি বসছে। তাহলে হাউ মেনি পিপল ছিল, আছে, তাহলে আর দেয়ার, হাউ মেনি পিপল আর দেয়ার বাড়িতে। হ্যাঁ, আমি যদি বাড়িতে বললাম বাড়িতে কতগুলো মানুষ আছে, হাউ মেনি পিপল আর দেয়ার ইন দ্য হাউস। হাউস মানে ঘরে কতগুলো লোক ছিল, এটা প্রশ্নবোধক চিহ্ন হয়ে যাবে। ওকে। আর আমাদের যদি সেটা যদি ব্যক্তিবাচক বা গণনাবাচক না হয়ে সেটা যদি নন কাউন্টেবল নাউন হয়ে যায়, মানে পরিমাণবাচক হয়, তাহলে হাউ মাচ দিব। যেমন বোতলে কি পরিমাণ পানি আছে, তাহলে সেটা কি বলবো আমরা? হাউ How মাচ much? ওয়াটার। হাউ মাচ ওয়াটার ইজ দেয়ার ইন দা, ঠিক আছে, বোতল হয়ে যাবে। তাহলে হাউ মাচ ওয়াটার ইজ দেয়ার ইন দা বোতল হয়ে যাবে। ওকে। তাহলে এখানে আমরা কেন হাউ মাচ দিয়েছি? কারণ আমাদের ওয়াটারটা হচ্ছে কি, এটা গণনাবাচক নয়, এটা হচ্ছে পরিমাণবাচক, মানে এটা ম্যাটেরিয়াল নাউন। ওকে, অথবা এটাকে আনকাউন্টেবল নাউনও বলা যায়। তো সেজন্য আমরা এখানে হাউ মাচ দিয়েছি। আর এখানে কেন হাউ মেনি দিয়েছি? কারণ এটা গণনাবাচক people। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। আমরা তাহলে নেক্সট স্লাইড চলে যাই। ওকে, তো আমরা এখন দেখবো আরেকটি নিয়ম, আমরা একটু ক্লিয়ার করে নিই। ঠিক আছে, এবার আমরা দেখবো যদি বাংলা বাক্যের শেষে যদি কি থাকে, বাংলা বাক্যের শেষে যদি কত, কত ছিল, কত থাকবে ইত্যাদি থাকে, তো সেক্ষেত্রে আমরা কিভাবে দেব? কত, কত ছিল, কত থাকবে। এটার জন্য আমরা এটা দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পরিমাণবাচক এবং আরেকটি হচ্ছে সংখ্যাবাচক। আচ্ছা, তো পরিমাণবাচকেরটা আমরা কিভাবে দেব? পরিমাণবাচকেরটাও মোটামুটি সোজা। যেমন ধরেন আমরা হোয়াট ইজ বা হোয়াট ওয়াজ বা হোয়াট উইল বি দ্য প্রাইস, এটাকে দাম জানতে চাচ্ছি আর কি, দাম জানার জন্য আমরা এটা মূলত ব্যবহার করি। যেমন ধরেন আমি যদি বলি 1 কেজি চালের দাম কত, ঠিক আছে, এই যে আমাদের বাংলা বাক্যের শেষে কি এখানে কত আছে না, এই যে কত, 1 কেজি চালের দাম কত, কিংবা 1 কেজি চালের দাম কত ছিল, কিংবা 1 কেজি চালের দাম কত হবে। এই যে দাম জানার জন্য আমরা যে প্যাটার্নটা ইউজ করবো সেটা হচ্ছে এইটা। ওকে, আমরা চাইলে আমরা এই যে হোয়াট ওয়াজ পরিমাণবাচক আর কিছু গণনাবাচক ক্ষেত্রে আমরা এটা দিয়ে করতে পারি, দুইটা দিয়ে সেম সেম। আবার আরেকটা আছে, আরেকটা সেটা দেখাবো একটু পরে। তার আগে আমরা যেমন বলছিলাম যে 1 কেজি চালের দাম কত, তাহলে কি হবে? হোয়াট ইজ দা
প্রাইস অফ 1 কিলো অফ রাইস, ঠিক আছে। তাহলে হোয়াট ইজ দ্য প্রাইস অফ অফ the 1 কিলো, মানে 1 কিলোগ্রাম আর কি, কিলোগ্রাম আর কি লিখতে পারি 1 kilo, দ্য 1 kilo. কিলোগ্রাম হলো প্রাইস, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি বলি এখন 1 কেজি চিনির দাম কত, তাহলে আমরা রাইসের জায়গায় কি দিয়ে দেবো, সুগার দিয়ে দেবো। হোয়াট ইজ দ্য প্রাইস অফ 1 কিলোগ্রাম অফ সুগার। Kilogram of rice. এটা আশা করি বুঝতে পেরেছেন কিনা আমাকে বলেন, ইয়েস এন্ড নো। কেজি আচ্ছা আচ্ছা, যদি আমাদের এখানে 1 কিলোগ্রাম না থেকে যদি 2 কিলোগ্রাম হয়, ধরেন 2 কিলোগ্রাম দিলাম 2 কেজি, তখন আমাদের কি হবে, গ্রাম কিলোগ্রামের সাথে কি হয়ে যাবে, একটা এস হয়ে যাবে, কিলোগ্রামস হয়ে যাবে, ওকে। আর এখানে ইজের জায়গায় কি হয়ে যাবে, আর হয়ে যাবে। তাহলে হোয়াট আর দ্য প্রাইস, ঠিক আছে, হোয়াট আর দ্য প্রাইসেস অফ 2 কিলোগ্রামস অফ সুগার, এভাবে আপনাকে করতে হবে। আচ্ছা, যদি এবার 1 কেজি চালের দাম কত ছিল বোঝায়, ছিল থাকলে এখানে ওয়াজ হয়ে যাবে, ঠিক আছে, এখানে 1 হয়ে যাবে, এখানে কিলোগ্রাম হয়ে যাবে, ওকে। তাহলে হোয়াট ওয়াজ দ্য প্রাইস অফ 1 কিলোগ্রাম অফ সুগার, এটা হচ্ছে 1 কেজি চালের দাম কত ছিল। আর আমরা যদি ভবিষ্যৎকালে করতে যাই কত হবে, তাহলে কি হবে, হোয়াট উইল বি দা প্রাইস হয়ে যাবে, হোয়াট উইল বি দা প্রাইস অফ 1 কিলো সুগার। এভাবে আপনারা এটা করবেন। আচ্ছা, যদি আমরা এখন একটু দেখবো, এগুলো তো সব গণনা মানে পরিমাণবাচক, এখন দেখবো আমরা সংখ্যাবাচক। তো সংখ্যাবাচকের ক্ষেত্রে আমরা কি বলি, সংখ্যাবাচক বলতে কাউন্টেবল নাউন বোঝাচ্ছে। কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা কিভাবে বলবো, যেমন ধরেন একটি কলমের দাম কত, তাহলে একটি কলমের দাম কি হবে, সেম হোয়াট ইজ দ্য প্রাইস অফ এ পেন হয়ে যাবে, হোয়াট ইজ দ্য প্রাইস অফ এ পেন। আচ্ছা, একটি কলমের দাম কত ছিল, ছিল বলে কি হবে, হোয়াট ওয়াজ দ্য প্রাইস হয়ে যাবে, হোয়াট ওয়াজ দ্য প্রাইস, পেন হয়ে যাবে, এটা গণনাবাচক, ঠিক আছে। আচ্ছা, একটি কলমের দাম কত হবে, তাহলে হোয়াট উইল বি দা প্রাইস হয়ে যাবে, হোয়াট উইল বি দা প্রাইস অফ এ পেন, ঠিক আছে। কিভাবে আমরা দিতে পারি। আচ্ছা, যদি আমার এ পেন না বলে, যদি আমার একাধিক পেন বলে, তখন কি হবে, তখন হয়ে যাবে ঠিক এভাবে, আমরা এখানে লিখি একটু, যাবে হোয়াট আর দ্য প্রাইসেস হয়ে যাবে, হোয়াট আর দ্য প্রাইসেস অফ 2 পেন্স, ঠিক আছে, হোয়াট আর দ্য প্রাইসেস অফ 2 পেন্স হয়ে যাবে, ওকে। কিভাবে আমরা মোটামুটি গণনা বস্তুগুলো করতে পারি, এটা আশা করি বুঝতে পেরেছেন। আমরা আমাদের এই সবগুলোকে আমরা একটা স্ট্রাকচার দিয়ে আবার করতে পারি, সেটা হচ্ছে যে আমাদের হাউ মাচ ডাজ ইট আমরা অন্যভাবে করতে পারি, কস্ট শব্দটা দিয়ে আমরা করতে পারি, ওকে। তো আমরা কিভাবে করব, যেমন কস্ট শব্দটা দিয়ে আমরা হাউ মাচ ডাজ ইট, ডাজ, এখানে যে ড্যাশটা আছে এই ড্যাশের জায়গায় আপনি ওই জিনিসটার নামটা বলবেন। যেমন ধরেন যদি একটি কলমের দাম কত, তাহলে কি হবে, হাউ মাচ ডাজ এ পেন কস্ট, এভাবে দিয়ে দিবেন। আমরা এটাকে অন্যভাবে লিখতে পারি, হাউ মাচ দিয়ে লিখতে পারি, হাউ মাচ ডাজ এ পেন কস্ট হয়ে যাবে, ওকে। এভাবে হাউ মাচ ডাজ এ পেন কস্ট। আচ্ছা, এটা যদি অতীতকালে হয় তাহলে কি হবে, হাউ মাচ ডিড, ডিড দিয়ে দিবেন, ঠিক আছে, ডিড এ পেন কস্ট হয়ে যাবে। আচ্ছা, যদি আমাদের ভবিষ্যৎকালে হয় একটি কলমের দাম কত হবে, তখন আমরা কি দেবো বলেন, আমার মুখে মুখে বলেন, আপনারা রেসপন্স করেন। Will a pen cost? মোটামুটি এভাবে আমরা হাউ মাচ দিয়ে আমরা প্রশ্ন করতে পারি। আচ্ছা, যদি একাধিক কলম হয় তাহলে কি হবে, হাউ মাচ, তখন এখানে ডু হয়ে যাবে, হ্যাঁ, ডু, হাউ মাচ ডু 2 পেন্স, তখন এখানে 2 হয়ে যাবে, ওকে, 2 পেন্স কস্ট হয়ে যাবে, হাউ মাচ ডু 2 পেন্স কস্ট, ঠিক হবে, ক্লিয়ার। আচ্ছা, এটা বুঝতে পেরেছেন আশা করি। আমরা তাহলে পরে চলে যাই, আমি এখানে রাখলাম। আচ্ছা, পরবর্তীতে আমাদের কি আছে আমরা দেখি একটু। এবার আমরা দেখব কি কি ছিল কি থাকবে, বাংলা বাক্য শেষে যদি কি থাকে, কি কি ছিল বা কি কি হবে বোঝায়, তাহলে সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচার দিয়ে করতে পারি। যেমন ধরেন
হোয়াট উইল বি দ্য নেম অফ, যেমন ঢাকার প্রাচীন নাম কি ছিল, কি বললাম একটা এক্সাম্পল দিলাম, সাপোজ ধরেন ঢাকার প্রাচীন নাম কি ছিল, তো প্রাচীন নাম ইংরেজি কি, তাহলে হোয়াট, হোয়াট দিয়ে তো অবশ্যই প্রশ্ন করবো, তাহলে হোয়াট যেহেতু অতীতকাল, তাহলে হোয়াট ওয়াজ দ্য প্রিভিয়াস নেম অফ ঢাকা। আচ্ছা, আমরা যেমন বলি যে ধরেন আপনার স্কুলের নাম কি, তাহলে আমরা বলি না হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ইনস্টিটিউশন, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর কলেজ, অথবা হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ভার্সিটি, এভাবে আমরা করতে পারি। আর পাস্ট টেন্সে আমরা কি করব, হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইউর ভার্সিটি, অথবা হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য প্রিভিয়াস, হোয়াট ওয়াজ দ্য প্রিভিয়াস নেম অফ ঢাকা। প্রিভিয়াস বানানটা ভুলে যে পি আর ভি আই ও ইউএস হবে, এখানে একটা ও হবে, হ্যাঁ, প্রিভিয়াস ও ইউএস, ওকে, প্রিভিয়াস নেম। আচ্ছা, অফ হয়ে যাবে, হোয়াট ইজ দ্য প্রিভিয়াস নেম অফ ঢাকা। যাই হোক, তো আমরা এইভাবে করতে হবে। এমন গেল, তাহলে আমরা এটাকে যদি ভবিষ্যৎকাল করি তাহলে কি হবে, হোয়াট উইল বি দ্য নেম, হোয়াট উইল বি দ্য নেম অফ ইউর ইনস্টিটিউশন, এভাবে। আচ্ছা, এভাবে প্রশ্ন করলে আমরা উত্তর কি হবে, আমাদের উত্তর দেওয়ার জন্য এই যে নিচে দিয়ে আছে এটা আমাদের ফলো করতে হবে, এটা হচ্ছে আনসার দেওয়ার জন্য প্যাটার্নটা, দ্য নেম অফ মাই ইনস্টিটিউশন অথবা দ্য নেম অফ মাই স্কুল ইজ এক্স ওয়াই জেড, এভাবে নাম দিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে যদি পাস্ট টেন্সে হয় তাহলে উত্তরটা পাস্ট টেন্সে দিতে হবে, তখন বলতে হবে দ্য নেম অফ মাই ইউনিভার্সিটি ওয়াজ, ওয়াজ দিয়ে আপনি নামটা বলবেন, ওকে। এটা সহজ, কি ছিল কি ছিল কি হবে এগুলো। আশা করি বুঝতে পেরেছেন। ইয়েস আর নো আমাকে প্লিজ রেসপন্স করুন, বুঝতে পেরেছেন কিনা। Yes, sir. আচ্ছা, বুঝতে পারলে আমরা তাহলে পরবর্তীতে চলে যাই, পরবর্তী আমাদের আলোচনা কি ছিল আমরা একটু দেখি, তার আগে আমি একটু মুছে দিই সবকিছু। গেল, ক্লিয়ার হয়ে গেল, এবার আমরা আমাদের সেকেন্ড আলোচনায় চলে যাই। আচ্ছা, এবার আমরা দেখবো আমাদের বাংলা বাক্যের শেষে যদি কি থাকে, পারি থাকে, পারি, পারো বা পারে, তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের এই যে ক্যান দিয়ে আমরা করবো, এগুলো আপনারা জানেন অবশ্যই, সোজা আছে সবকিছুই, এভাবে আপনাকে করতে হবে। তো যেমন ধরেন, তাহলে পারি, পারো, পারে বলতে যেমন ধরো আই ক্যান ডু মানে কি আমি করতে পারি, আর আমি করতে পারি না কি হবে, আই ক্যানট ডু, এটা আপনার এবিলিটি বোঝাচ্ছে। আচ্ছা, আপনি প্রশ্ন করার জন্য লাস্টের দুইটা ইউজ করবেন, যেমন তুমি কি পারো তাহলে ক্যান ইউ ডু, আচ্ছা তুমি কি পারো না, করতে পারো না, তাহলে কি হবে, ক্যান ইউ ডু, এভাবে। আচ্ছা, ডব্লিউএস কোশ্চেন কিভাবে করবেন, ডব্লিউএস কোশ্চেনের জন্য খুবই সহজ, লাস্টের যে দুইটা আছে এই দুইটার আগে কি বসা দিবেন, জাস্ট ডব্লিউএস কোশ্চেন বসিয়ে দিলে হয়ে যাবে। যেমন তুমি কি করতে পারো, হোয়াট ক্যান ইউ ডু, আচ্ছা তুমি কি গান গাইতে পারো, তাহলে কি হবে, হুইচ সং ক্যান ইউ সিং, এভাবে। এগুলো সহজ, তাই আমি আর ডিটেলসে দেখাচ্ছি না, এগুলো আপনারা জানেন। আচ্ছা, এবার আমরা দেখবো যদি পারতাম, পারতে, এরকম জাতীয় শব্দগুলো থাকে বাংলা বাক্যে, তাহলে কিভাবে হবে, যেমন ধরেন আমি করতে পারতাম বা করতে পারতো, তখন উড অথবা ইউজ টু ব্যবহার করতে হবে। যেমন ধরেন আমি সাঁতার কাটতাম, আমি সমুদ্রে সাঁতার কাটতাম, কি হবে তখন, আই আই ইউজ টু, আই ইউজ টু সুইম, ঠিক আছে, ইন দা সি, তাহলে আই ইউজ টু সুইম ইন দা সি হয়ে যাবে। আমি এটা ওই অতীতকালের অভ্যাস বোঝাচ্ছি, ইউজ টু আমরা নিতে পারি। আচ্ছা, ইউজ টু ছাড়াও আপনি উডও ব্যবহার করতে পারেন, আই উড সুইম ইন দা সি হয়ে যাবে, ওকে। আচ্ছা, গেল, এবার আসেন করা উচিত, শুড মানে কি করা উচিত। আচ্ছা, যেমন তোমার যাওয়া উচিত, তাহলে কি হবে, ইউ শুড, সোজা সব আমি কিন্তু রেখে দিচ্ছি, ইউ শুড গো, তোমার যাওয়া উচিত, উচিত অর্থে আমরা শুড গো ভার দিয়ে দেবো, যে কোনো ভার বসাতে পারবে। তোমার খাওয়া উচিত, কি হবে, ইউ শুড ইট, তোমার এখন পড়তে বসা উচিত, তাহলে কি হবে, ইউ শুড সিট ফর স্টাডি, ওকে, এভাবে, অথবা ইউ শুড স্টার্ট স্টাডি। আচ্ছা, থার্ড নাম্বার যেটা দেখবো যে আমাদের স্যার, হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন স্যার, ঠিক। আমি সাঁতার কাটতে অভ্যস্ত, এটা কি কি হবে তাহলে? হ্যাঁ, অভ্যস্ত, অ্যাকাস্টম টু হবে, অ্যাকাস্টম টু, এ ডবল এস ও ইউ এস টি এম ই ডি, অ্যাকাস্টম টু হয়ে যাবে। ওকে। হ্যাঁ, অ্যাকাস্টম টু হয়ে যাবে, ঠিক আছে। অ্যাকাস্টম টু মানে অভ্যস্ত অর্থে আমরা অ্যাকাস্টম টু ইউজ করি, অ্যাকাস্টম টু সুইম হয়ে যাবে, ঠিক আছে, ওকে। আচ্ছা, আর শুড হ্যাভ কখন বসে, দেখেন শুড হ্যাভ ডান মানে কি করা উচিত ছিল, তো করা উচিত মানে কি, যেমন ধরেন তোমার এই কাজটি করা উচিত ছিল না, তাহলে কি হবে, ইউ
you should not have done the job, ঠিক আছে? তাহলে you should not have done the job হয়ে যাবে, মানে তোমার করা উচিত ছিল না। এই উচিত ছিল না অর্থে আমরা should have ইউজ করে থাকি। আচ্ছা, তাহলে করা উচিত ছিল অর্থে আমরা should have done, আর নেগেটিভের জন্য কি হবে? shouldn't have done হয়ে যাবে। আচ্ছা, অবশ্যই করবে ইংরেজি কি হবে? মাস্ট ডু অথবা হ্যাভ টু ডু। যেমন তোমাকে অবশ্যই যেতে হবে, কি হবে? ইউ মাস্ট গো। তোমাকে কথা বলতে হবে, ইউ মাস্ট স্পিক, অথবা ইউ হ্যাভ টু স্পিক। এভাবে আমরা হ্যাভ টু বা মাস্ট স্পিক এগুলোকে মডেল অক্সিলারি বলে। তো এই মডেল অক্সিলারি গুলো মোটামুটি সোজা আছে, সবাই আশা করি জানেন, তারপরও আমি একটু আলোচনা করে দিচ্ছি। আচ্ছা, করতেও পারি ইংরেজি কি হবে? মে ডু। যেমন আমি যেতেও পারি, তখন কি হবে? তাহলে আই মে গো। আমি ঢাকায় যেতেও পারি, আমি আগামীকাল ঢাকায় যেতেও পারি, কি হবে? আই মে গো টু ঢাকা টুমরো। এভাবে আপনি করবেন। আচ্ছা, হয়তো করতাম, তখন হয়তো করতাম এর জায়গায় কি হবে? আমরা ইংলিশে মাইট ডু হয়ে যাবে। যেমন আমি হয়তো করতে পারতাম বা করতাম, তখন কি হবে? আই মাইট ডু ইট। ক্লিয়ার? আপনাদের এটা আশা করি ক্লিয়ার হয়েছে। তো আমরা পরবর্তীতে চলে যাই। এখন দেখবো যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে কন্ডিশনাল বাক্যগুলো। এটা অবশ্য মোটামুটি বিভিন্ন পরীক্ষাগুলোতে এখান থেকে প্রশ্ন আসে। এটা কোনো মানে এমন কোনো এক্সাম নাই যেখানে কন্ডিশনাল বাক্য থেকে প্রশ্ন আসে না। আচ্ছা, তো এই প্রশ্নগুলো আমরা প্রায় আমাদেরকে লিখতে হয় কন্ডিশন জাতীয় বাক্যগুলা। তো সেটা কিভাবে লিখবো আমরা? আচ্ছা, একটু খেয়াল রাখেন। প্রথমে আমি এখানে কন্ডিশন অনেক রকম হয়, বিভিন্ন কন্ডিশনাল বলে, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। এই আমরা ওইদিকে যাবো না, আমরা শুধুমাত্র দেখবো কিভাবে বাংলা অনুবাদ করতে হয়। যেমন ধরেন ইফ আই ডু মানে কি? এটা আমি যদি করি, ইফ এর অর্থ হচ্ছে যদি। ইউ উইল ডু, তুমিও করবে, মানে যদি আমি করি তাহলে তুমি করবে। তো আমরা এখানে একটা एग्जांपल দেখি। সাপোজ ধরেন আপনি যদি বলেন ইফ আই কাম, যদি আমি আসি তাহলে কি হবে? তুমিও আসবে, তাহলে কি হবে? ইউ উইল কাম। ঠিক আছে? এভাবে আপনাকে অনুবাদ করতে হবে। তাহলে ইফ আই কাম, ইউ উইল কাম। ওকে, এভাবে আপনি করবেন। ফিউচার হয়ে গেল। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, আই কামটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, আর পরেরটা হচ্ছে উইল কামটা হচ্ছে ফিউচার টেন্স। মেইন ক্লজটা সবসময় ফিউচার টেন্সে হবে, আর ইফ ক্লজটা সবসময় প্রেজেন্ট টেন্স হবে। এটাকে আমরা বলি অনেক সময় ফার্স্ট কন্ডিশনাল। ওকে, তারপরে 2 নাম্বার যেটা দেখেন, এই যে আমাদের 2 নাম্বার আছে, 2 নাম্বারটা কি? ইফ আই ডিড, ইউ উড অথবা ইউ কুড অথবা ইউ মাইট ডু। এটা বাংলা অর্থ কি হবে? আমি যদি করতাম তাহলে তুমি করতে। এই যে ব্র্যাকেটে করও আছে, করের জায়গায় আপনি যে কোনো একটা ভার্ব দিতে হবে আপনাকে। তো আপনি যেমন লিখলেন, আপনি যে আমি যদি, আচ্ছা, আমি যদি করতাম তাহলে তুমি করতে। যেমন আমি যদি খেতাম তাহলে কি হবে? ইফ আই এট হয়ে যাবে। আমি যদি খেতাম, ইফ আই এট, তাহলে তুমি কি করতে? তুমিও পান করতে বা তুমিও খেতে, তাহলে কি হবে? ইউ উড ইট হয়ে যাবে। মোটামুটি সহজ। তো আপনাদের যেটা নিচ্ছে বিষয়টা হচ্ছে এই যে উড উড মাইটটা ব্যবহার করবেন, যে কোনো একটা ব্যবহার করলে হবে। এটা হচ্ছে কি পাস্ট টেন্সে ডিডের জন্য আমরা উড উড মাইট ব্যবহার করে থাকি। আচ্ছা, এরপরে থার্ড নাম্বার যেটা রয়েছে, ইফ আই হ্যাড ডান, ইউ উড হ্যাভ ডান। আচ্ছা, এখানে ইফ আই হ্যাড ডান মানে কি? ইফ আই হ্যাড ডান এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। হ্যাড ডান মানে কি? পাস্ট পারফেক্ট। এই পাস্ট পারফেক্ট হলে আমরা পরবর্তীতে উডের পরে এখানে মেইন ক্লজে হ্যাভ ডান দিব, অর্থাৎ হ্যাভ দিব, এরপরে ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম দিব। যেমন আমি যদি করতাম, যদি আমি করতাম তাহলে তুমি করতে। তাহলে কি হবে? এই সেম সেন্টেন্সটা, যেমন ধরেন এই সেম সেন্টেন্সটাকে আমরা যদি বিভিন্ন ভাবে করি তাহলে কি হবে? ইফ আই পাস্ট টেন্সে করি, প্রথমে আমরা ইফ আই ডিড, ইউ কাম, ইউ কাম। আচ্ছা, যদি আমরা এটাকে পাস্ট পারফেক্ট করি, ইফ আই হ্যাড ডান, তখন তুমি করতে, তাহলে ইউ ডান। কিভাবে বসাতে হবে? আচ্ছা, উডের পরে হ্যাড দিতে হবে, হ্যাভ ডান হয়ে যাবে। ওকে, তাহলে এইভাবে আমরা মোটামুটি এটাকে সলভ করতে পারি। এটা বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা একটু বলেন তো? বিষয়টা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখানে আমরা পরবর্তীতে 4 নাম্বার দেখবো, ফায়ার। ইফ আই ওয়্যার, এটা হচ্ছে অবাস্তবের ক্ষেত্রে যদি আমি যদি পাখি হতাম, এই জাতীয় বাক্যগুলোকে আমরা ইফ আই ওয়্যার দিয়ে করতে হয়।
ইফ আই ওয়ার মানে কি, আমি যদি পাখি হতাম, এটা অনেকে বলে, তাহলে উড়ে যেতাম। তাহলে ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি পাখি হতাম, আই উড গো অথবা আই ফ্লাই। হ্যাঁ, দুইয়ের জায়গায় আপনি যে কোনো একটা ভার্ব দিতে হবে। আচ্ছা, এটাকে আমরা অন্যভাবে বলতে পারি, আমরা হ্যাড আই বিন বলতে পারি, যেমন হ্যাড আই বিন এ বার্ড, যদি আমি পাখি হতাম, আই উড ফ্লাই। ওকে, একই সেম জিনিস আপনি ভিন্নভাবে করতে পারেন। স্ট্রাকচার, এগুলো হচ্ছে স্ট্রাকচার। স্ট্রাকচার গুলো আমাদেরকে অনেক সময় ইংলিশ করার জন্য, অনুবাদ করার জন্য ব্যবহার করতে হয়। বাংলা থেকে ইংলিশ কিংবা ইংলিশ থেকে বাংলা, যে কোনো ভাবে করার জন্য আমাদের শিখতে হবে। আচ্ছা, এরপরে দেখেন 6 নাম্বার, 6 নাম্বারটা গুরুত্বপূর্ণ। ইফ আই হ্যাড, এখানেও সেম জিনিস। এখানে আমরা যে কোনো একটা নাউন দিতে পারি, যেমন ইফ আই হ্যাড এ ক্যাট, যদি আমার একটা বিড়াল থাকতো, কি করতাম? আই উড, কি করতাম? আই উড ডু ইট, আমি এটা করতাম। ওকে, আপনি এভাবে করে ফেলবেন। আচ্ছা, হ্যাড আই, এই জিনিসটাকে আবার হ্যাড, হ্যাড আই দিয়ে, হ্যাডটা এখানে ইফ এর মতো কাজ দেয়। ইফ অর্থে আমরা হ্যাড ব্যবহার করে থাকি এখানে। যেমন হ্যাড আই বার্ড, যদি আমার একটি পাখি থাকতো, আই উড লাভ ইট, আমি এটাকে ভালোবাসতাম। ঠিক আছে, এভাবে এই এটা ইটস অল অ্যাবাউট আমাদের কন্ডিশনাল সেন্টেন্স। এই সার্বিক এটাকে বলা হচ্ছে কন্ডিশনাল বা শর্তযোগ্য বাক্য। আমরা শর্তযোগ্য বাক্য প্রতিদিন অসংখ্যবার ব্যবহার করে থাকি। এটা এভাবেই আমাদের করতে হয়। ওকে, এটা আশা করি ক্লিয়ার হয়েছে। আমরা তাহলে পরবর্তী স্লাইডে চলে যাই। এবার আমরা দেখবো আমাদের নতুন আলোচনা, যেটা আমরা আগেও একবার একটু হিন্ট দিয়েছিলাম, যে বিস্তারিত আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের কিছু কানেক্টরস, কিছু লিঙ্কার্স কিংবা কোহেসিভ ডিভাইসেস। এবং এগুলোকে আমরা লিঙ্কার্স বলে থাকি, কেউ কেউ কানেক্টরস বলে থাকে, যে যেটা ভালো লাগে বলে। তবে এগুলোর অসংখ্য ব্যবহার আমাদের মানে ল্যাঙ্গুয়েজ লিখতে গেলে বা বড় বড় সেন্টেন্স লিখতে গেলে বা প্যারাগ্রাফ অ্যাপ্লিকেশন লিখতে গেলে ব্যবহার করতে হয়। এগুলোকে লিঙ্কার্স বলা হয়। এগুলো দুটো সেন্টেন্সকে অ্যাড করে অথবা দুটো আইডিয়াকে অ্যাড করে, হ্যাঁ, বা ভিন্নতা কিছু বোঝায়। যেমন প্রথমে আমরা দেখবো ডিরেকশন বা প্লেস। যেমন ধরেন আপনি ডিরেকশন বা প্লেস বোঝানোর জন্য আমরা হিয়ার, দেয়ার, এইগুলো ব্যবহার করে থাকি। হ্যাঁ, হিয়ার, দেয়া, ওভার দেয়া, হ্যাঁ, আন্ডার, টু দ্য লেফট, ডিস্টেন্স, অপোজিট, এগুলো এমফাসিস মানে জোর প্রদান করার জন্য আমরা এগুলোকে ব্যবহার করে থাকি। যেমন স্পেশালি, অলসো, ঠিক আছে, ইন পার্টিকুলার, ফার্দার মোর, ইন এডিশন, এগুলো অতিরিক্ত কোনো কিছু জোর প্রদান করার জন্য আমরা ব্যবহার করি। টাইম ডিস্টেন্স, দেখেন এদিকে টাইম ডিস্টেন্স জন্য আমরা মোটামুটি এগুলোকে ব্যবহার করে থাকি। যেমন ধরেন লেটার, লেটার মানে পরবর্তীতে, ঠিক আছে, আফটার মানে পরে, বিফোর মানে পূর্বে, দেন মানে তখন, নেক্সট, এগুলো জানেন সবাই। সেন্টেন্সে এগুলো অসংখ্য ব্যবহার আছে, একটু পরে আমি এক্সাম্পল দিয়ে দেখাবো কিভাবে এগুলো ব্যবহৃত হয়। আচ্ছা, এবার দেখেন ইন্টারমিডিয়েট পরীক্ষাতে প্রায় সময় এখন আসে কম্পারিজন নিয়ে প্যারাগ্রাফ লিখতে বলা হয়। তাহলে কম্পারিজন মানে কি? তুলনা। যেমন অ্যাজ ডট অ্যাজ ইফ কিংবা ইকুয়ালি অথবা সিমিলারলি, হ্যাঁ, বা ইন দ্য সেম ওয়ে, আমরা এগুলোকে ব্যবহার করে থাকি কম্পারিজন বোঝানোর জন্য। আচ্ছা, আর কন্ট্রাস্ট মানে কি? বিপরীত কোনো কিছু বোঝানোর জন্য। মানে আপনি একটা আইডিয়া দিলেন, এখন বিপরীত কোনো কিছু বোঝাতে চাচ্ছেন। সাপোজ ধরেন লোকটি সৎ কিন্তু লোকটি ধনী কিন্তু অসৎ, অথবা বলেন লোকটি গরিব কিন্তু সৎ। হ্যাঁ, আপনি কিভাবে বলার জন্য আমরা প্রায় সময় এগুলোকে ব্যবহার করে থাকি। যেমন ধরেন এই যে বাট, হ্যাঁ, বাট শব্দটা আমরা ব্যবহার করে থাকি। কিংবা আরো আছে আনলাইক, আদারওয়াইজ বা অন দি আদার হ্যান্ড, ঠিক আছে। যেমন ইফ ইউ প্লিজ ডু ইট, আদারওয়াইজ ইউ উইল বি পানিশড, এটা করো নতুবা তোমাকে পানিশমেন্ট দেওয়া হবে। এই যে নতুবা শব্দটা দিয়ে আমরা কন্ট্রাস্ট বোঝাই, মানে বিপরীত কোনো আইডিয়াকে আমরা প্রকাশ করে থাকি। আচ্ছা, তো এটা আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমরা ইলাস্ট্রেশন আছে অনেকগুলো, তারপর কজ এন্ড ইফেক্ট আছে, এডিশন আছে, অনেক কিছু আছে। এখন আমরা দেখবো এগুলোর এক্সাম্পল সহকারে, বিভিন্ন এক্সাম্পল গুলো দেখবো। আচ্ছা, তো আমাদের স্টুডেন্ট পার্টিসিপেন্টস অনেক কমে গেছে। আমি খুবই দুঃখিত। যারা পার্টিসিপেট করছেন না তারা হয়তো পরবর্তীতে ভিডিওগুলো দেখবেন। দেখেন, কন্ট্রাস্ট বোঝানোর জন্য আমরা প্রথমে বাটের ব্যবহারটা একটু দেখি। যেমন ধরেন বাট কখন কখন ব্যবহার করা হয়। আই ওয়ান্টেড টু গো সুইমিং বাট আই এম সো টায়ার্ড। এই যে এখানে বাট শব্দটা আছে, তাহলে বাটের কাজ কি? কিন্তু অর্থে ব্যবহার করা হয়েছে। আই ওয়ান্টেড টু গো সুইমিং, আমি সাঁতার কাটতে যেতে চেয়েছিলাম, বাট আই এম সো টায়ার্ড, কিন্তু আমি ওই কি টায়ার্ড ছিলাম। আমি আই এম সো টায়ার্ড বলতে পারি অথবা আই ওয়াজ সো টায়ার্ড দিতে পারি। টেন্স দিলে ভালো হয়, টেন্স। আচ্ছা, এবার হাউএভার, হাউএভারটা দেখেন কি অর্থে ব্যবহৃত হয়েছে। দ্য ফিল্ম রিসিভড গুড রেটিংস, তাহলে এই গল্পটা বা মুভিটা ভালো রেটিং পেয়েছিল। ঠিক আছে, যাই হোক, এই যে আমরা বিপরীত একটা আইডিয়া দিয়েছি, ইট ওয়াজ ভেরি লং, মানে নেগেটিভ একটা আইডিয়া দিচ্ছি যে আসলে এটা খুবই লম্বা ছিল ফিল্মটা। তাহলে কন্ট্রাস্ট মানে কি? সম্পূর্ণ ভিন্ন একটা আইডিয়া দেবে।
আচ্ছা, অন দি আদার হ্যান্ড একটু খেয়াল রাখেন, অন দি আদার হ্যান্ড একটু দেখার চেষ্টা করি। অন দি আদার হ্যান্ড আই ওয়াজ eager টু জয়েন them ফর দ্য ভ্যাকেশন। আচ্ছা, কি ভূমিকম্প হচ্ছে মনে হয় আমাদের এখানে, তাই না? আর্থকুয়েক আমি অবশ্য দেখতে পাচ্ছি না, যাই হোক এক্সট্রিমলি সরি, আমাদের এখানে আর্থকুয়েক হচ্ছে এখন। হ্যাঁ হ্যাঁ, কি বলেন স্যার? হ্যালো আমাদের এখানে হচ্ছে না। হ্যালো হ্যালো হ্যালো। সাইলেন্ট কেন ভাই? আচ্ছা, যাই হোক, তো আমরা পরবর্তীতে আদারওয়াইজ দেখি আমরা কিভাবে আনলাইক, এগুলো আসলে বিস্তারিত আলোচনা। দেখেন প্রত্যেকটা এক্সাম্পল গুলো একটু ফোকাস দেন, যেমন রিমাইন্ড দেন বিফোর হ্যান্ড, ঠিক আছে? এরপর আদারওয়াইজ মানে আমাকে একটু রিমাইন্ড করে দেবেন, এরপরে বলছে আদারওয়াইজ। আদারওয়াইজ মানে কি? অন্যথা। দে মাইট লিভ উইদাউট চেকিং দ্য টিকেটস। দেখেন একটা ভিন্ন আইডিয়া দিচ্ছে, অন্যথা। তো এইগুলো অর্থগুলো জানলে মোটামুটি হয়ে যায়। যেমন ইনস্পাইট এবং ডেসপাইট প্রায় ব্যবহৃত হয়, এগুলো অর্থ হচ্ছে সত্ত্বেও। যেমন ইনস্পাইট অফ হেভি রেইনফল, এবার উল্টাটা আমরা ইউজ করবো, হি টুক আউট হিজ স্কুটার অ্যান্ড হেডেড টুয়ার্ডস দ্য হসপিটাল। সে তার স্কুটারটা নিয়েছিল এবং হসপিটালের দিকে এগিয়ে গেছিল। তাহলে এখানে ইনস্পাইট অফ দিয়ে একটা বিপরীত আইডিয়া দিচ্ছে, সেজন্য আমরা এই ফ্রেজটাকে ব্যবহার করেছি। একইভাবে আমরা আদারওয়াইজ ডেসপাইট ইউজ করতে পারি, যেখানে দো অলদো, এগুলো জানেন সবাই, ক্লজের আগে এগুলো বসে। এগুলো অর্থ হচ্ছে সত্ত্বেও। যেমন হি কুড ম্যানেজ দ্য কুকিং পার্ট, এটা দেওয়ার পরে এবার আপনার ইভেন দো আপনি ইউজ করবেন। তাহলে ইভেন দো অর্থ হচ্ছে সত্ত্বেও। কি সত্ত্বেও? ইভেন দো দ্যাট উড নট টেস্ট অসাম, মানে ওটা অতটা ভালো ছিল না টেস্টিংটা। তারপরে যেমন ধরেন স্টিল ইয়েট বা নেভার দিলেস আপনি ইউজ করতে পারেন, যেমন দে উইল স্টিল প্রেজেন্ট, আমরা স্টিল শব্দটা ব্যবহার করেছি এখানে। হ্যাঁ, এভাবে আপনি ইউজ করলেন অসংখ্যবার। তো আমি সবগুলো দেখাচ্ছি না, তবে এখানে এই যে কানেক্টরস গুলোর মধ্যে আপনি সবগুলো ইউজ করতে হবে এমন কোনো কথা নেই। গুরুত্বপূর্ণ থেকে যেমন অন দা কন্ট্রারি, ইন কন্ট্রাস্ট, এই কয়েকটা জানলে হয়ে যায়। 5-6টা জানলে আপনি আপনার ল্যাঙ্গুয়েজে প্রায় সময় সেগুলোকে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, তো আশা করি বুঝতে পেরেছেন। আমরা তাহলে পরের স্লাইডে চলে যাই। পরের স্লাইডটা হচ্ছে আমাদের কজ এন্ড ইফেক্ট। কজ এন্ড ইফেক্ট এবং কানেক্টরস গুলোকে আমরা প্রায় সময় ব্যবহার করে থাকি। যেমন দেয়ারফোরটাকে আমরা প্রায় ব্যবহার করে থাকি রেজাল্টের জন্য। যেমন আই স্লেপ্ট ভেরি লেট লাস্ট নাইট। আচ্ছা, এক্ষেত্রে আমরা এখন দেখবো যেমন আই স্লেপ্ট ভেরি লেট লাস্ট নাইট, এখানে কমা দেওয়ার পরে আমার দেয়ারফোর শব্দটা যুক্ত করেছি। তাহলে দেয়ারফোর দিয়ে কি বোঝাচ্ছে? অতএব আই মিস দ্য মর্নিং প্রেয়ার, মানে ফলে, ফলে অর্থে আমরা দেয়ারফোর ইউজ করেছি। ফলে কি করেছে? যেহেতু আমি লাস্ট নাইটে ঘুমাইছি তাই তাড়াতাড়ি উঠতে পারি নাই, সেই জন্য আই মিস দ্য মর্নিং প্রেয়ার, মানে সকালের নামাজটা কি হয়েছে? নষ্ট হয়েছে বা মিস করেছি। এবার আমরা সো প্রায় প্রায় ইউজ করি। তো সোর জন্য আমরা কি বলবো? দ্য ব্লু ব্যাগ ওয়াজ ফুল। ব্লু ব্যাগটা কি ছিল? সম্পূর্ণ ছিল। অতএব কি হয়েছে? সো সুতরাং হি ক্যাপ্ট দ্য প্যাকেট ইন দ্য ইয়েলো ব্যাগ, সুতরাং সে কি করেছে? ইয়েলো ব্যাগ। অর্থাৎ এই যে দুইটা সেন্টেন্সকে আমরা সো দিয়ে কি করেছি? সুন্দরভাবে একটা ম্যাচ করেছি বা কানেক্ট করেছি। এই কানেক্টরস গুলো মূলত এই জন্যই ব্যবহার করা হয় সেন্টেন্সের মধ্যে। আমরা শুধুমাত্র সেন্টেন্স বসালেই, লিখতে অনুবাদ করলেই হবে না। অনেকে হয়তো ট্রান্সলেট করতে জানেন, কিন্তু কিভাবে দুটো আইডিয়াকে বা দুটো ভিন্ন রকমের সেন্টেন্সকে আমরা অ্যাড করব সেটা জানতে হবে, সেই মেকানিজমটা জানতে হবে। আচ্ছা, বিকজ দাস এর ব্যাপারটা আপনারা প্রায় জানেন। বিকজটা মূলত কারণ অর্থে ব্যবহার করা হয়। বিকজ মানে কি? কারণ। যেমন ধরেন আই কুডন্ট কন্ডাক্ট দ্য ক্লাস ইয়েস্টারডে বিকজ মাই ল্যাপটপ ওয়াজ, কি বলা যায়, মাই ল্যাপটপ হ্যাড বিন ক্লোজড, ওকে, অথবা আই হ্যাড টু রিপেয়ার ইট, আমাকে এটা রিপেয়ার করতে হয়েছে, অথবা ডিউ টু মাই ল্যাপটপ। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, তো আমরা দাস শব্দটা আমরা ব্যবহার করে থাকি, বা হ্যান্স একইভাবে ডিউ টু, অ্যাজ এ রেজাল্ট, এগুলোকে ব্যবহার করে থাকি ফলাফল জানার জন্য। যেমন অ্যাজ এ রেজাল্ট, ফলে, অ্যাজ এ রেজাল্ট অফ দ্য রেইন, হেভি রেইন ওয়েট, দেখেন এখানে হেভি রেইন এর কথা বলা হয়েছে। তাহলে অ্যাজ এ রেজাল্ট অফ দ্য হেভি রেইন দ্য ম্যাচ গট ক্যান্সেলড, ম্যাচটা কি করা হয়েছে? ক্যান্সেল করা হয়েছে। আচ্ছা, এরপর আমরা কনসিকুয়েন্টলি কথাটা দেখবো। কনসিকুয়েন্টলি আই গট স্টাক ইন দ্য ট্রাফিক, কনসিকুয়েন্টলি আই মিস দ্যাট ফ্লাইট। যেহেতু আমি ট্রাফিক সিগন্যালে পড়েছিলাম বা আটকা পড়েছিলাম,
ফলে কি হয়েছে, কনসিকুয়েন্টলি আই মিস দ্য ফ্লাইট। দেখেন এই দুইটা সেন্টেন্সের মধ্যে সুন্দরভাবে একটা ম্যাচিং করা হয়েছে বা কানেকশন করা হয়েছে। এই ধরনের কানেকশন গুলো আপনাকে জানতে হবে ভালোভাবে, যে যত বেশি জানবে তার লেখাগুলো তত সুন্দর হবে এবং কোহেরেন্স কোহেসিভ এই বিষয়গুলো মেনটেন হলে আপনি ভালো মার্কস পাবেন। অ্যাডভান্স রাইটিং এর জন্য এগুলো ভালোভাবে শিখতে হবে। তো গুরুত্বপূর্ণ থেকে শিখে নেবেন, এই কনসেপ্টগুলি শিখলেন। তারপর যেন অন অ্যাকাউন্ট অফ, এটা প্রায় ব্যবহার করে থাকি। both the siblings were mentally unstable on account of their disturbed childhood। দেখেন এখানে আমরা অন অ্যাকাউন্ট শব্দটাকে ব্যবহার করেছি, প্রেপোজিশন ফ্রেজ। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী চলে যাই আমাদের কজ এন্ড ইফেক্ট দেখার পর। এখন দেখবো আমরা সিকোয়েন্স এবং কনক্লুশন। সিকোয়েন্স মানে কি, ওই যে অনেকগুলো কাজ যখন ধারাবাহিকভাবে আপনি আলোচনা করবেন তখন আমাদের সিকোয়েন্স গুলো ইউজ করতে হয়। তো সিকোয়েন্স গুলো কিরকম, যেমন ধরেন আপনি এক কাপ চা বানাবেন, তো চা বানাতে গেলে অনেকগুলো স্টেপ আপনাকে করতে হয়। আপনাকে ফার্স্ট, সেকেন্ড, লেটার, এটা লেটার শব্দটা ইউজ করতে হয়। আফটার দ্যাট, হ্যাঁ, নেক্সট, সুন, ফাইনালি, এগুলো আপনাকে ইউজ করতে হবে। হ্যাঁ, ফাইনালি দ্য ওয়ার কেম টু এন্ড, শেষে কি হলো, যুদ্ধটা থেমে গেল। দে আর সুন টু ডিগ্রেড, এবং ধীরে ধীরে তারা কি হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে বা মানে খারাপ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা সুন শব্দটা ইউজ করছি। দেন, দেন শব্দটা আমরা ইউজ করতে পারি। আচ্ছা, ফার্স্ট অফ অল, এই যে ফার্স্ট অফ অল শব্দটা আমরা প্রায় ইউজ করি। ফার্স্ট অফ অল দে আর নট মাই ফ্যামিলি, হ্যাঁ, প্রথমত কি বলবো, দে আর নট মাই ফ্যামিলি এন্ড আই ক্যান নট বি হেল্ড রেসপন্সিবল ফর দেয়ার ইম্যাচিউর বিহেভিয়ার। তাদের এই ধরনের ব্যবহারের জন্য আমি কি নই, দায়ী নই। এখানে ফার্স্ট অফ অল ব্যবহার করা হয়েছে, অথবা আপনি পরবর্তী যে লাস্টলি এগুলো ইউজ করতে পারেন, অথবা ফাইনালি ইন কনক্লুশন, এগুলো আমাদের ইউজ করতে হবে। ওকে, ইন কনক্লুশন ইট ইজ অলওয়েজ বেটার টু টেক প্রিভেনশন দেন কেয়ার। কানেক্টরস আসলে অসংখ্য আছে, তো যাই হোক আমরা সবগুলো আলোচনা করছি না, আমরা বেছে বেছে কয়েকটা আলোচনা করব। আমরা পরবর্তীতে চলে যাবো, অ্যাডভান্স কিছু কানেক্টরস আছে, এগুলো আমাদের জানা প্রয়োজন। ওকে, তো সেগুলো কি কি, প্রথমে দেখেন ইন এডিশন অথবা বিসাইডস, এটা আমরা কখন ব্যবহার করে থাকি, দেখেন দি আমব্রেলা উইল প্রোটেক্ট ইউ ফ্রম দ্য সান। অধিকন্তু, এই যে অধিকন্তু অর্থে আমরা বিসাইডটাকে ব্যবহার করে থাকি। অধিকন্তু ইট উইল অলসো কাম হ্যান্ডি ইন রেইনফল স্টার্স, বৃষ্টি যখন শুরু হয় তখন এটা আমাদের হ্যান্ডি হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, অন দ্য টপ অফ আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে। ওকে, একইভাবে ফার্দার মোর, দেখেন মোর ওভার, এগুলো একটা শীট দিয়ে দেবো, সমস্যা নাই আপনাদের, যাতে আপনারা বাসায় স্টাডি করতে পারেন, একদম সাইলেন্টলি নিরিবিলি দেখতে পারেন। হ্যাঁ, একটু খেয়াল রাখবেন এগুলো। অন দ্য টপ অফ দ্যাট ইউ উইল অলসো গেট ইনসেন্টিভস, মানে সর্বোপরি, মোটের উপর। অন দ্য টপ দেখা হচ্ছে সর্বোপরি বা মোটের উপর, ইউ উইল অলসো গেট ইনসেন্টিভ, আপনি কি পাবেন, ইনসেন্টিভ পাবেন। ফার্দার মোর প্রায় ব্যবহার করতে, হি ওয়াজ টায়ার্ড এন্ড হাংরি, ফার্দার মোর হি ওয়াজ ফিল ইল, ঠিক আছে। এগুলো আমাদের অ্যাডভান্স কানেক্টরস আমরা ইউজ করব। আচ্ছা, তো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। আমাদের পরবর্তী স্লাইড পারপাস, খুবই গুরুত্বপূর্ণ। পারপাস মানে কি, উদ্দেশ্য, আপনার একটা বক্তব্য। ডিয়ার ভিউয়ার্স, আমরা আলোচনা করছিলাম যে পারপাস। দেখেন আমরা পারপাস বোঝানোর জন্য ইন অর্ডার দ্যাট, সো অ্যাজ টু, আমরা এগুলোকে ব্যবহার করে থাকি। তো আমরা এখন কিছু এক্সাম্পল দেখছি ডান দিকে, যেমন ইন অর্ডার টু ইমপ্রুভ বা ইন অর্ডার টু প্রুভ হিম রং। এর অর্থ কি, ইন অর্ডার টু অর্থ মানে উদ্দেশ্যে, অর্থাৎ টু প্রুভ হিম রং মানে হচ্ছে তাকে খারাপ রং করার উদ্দেশ্যে। হি স্টার্টেড শাউটিং, মানে সে কি করলো, শাউটিং শুরু করলো, সে চিৎকার চেঁচামেচি শুরু করলো। তারপর আমরা সো অ্যাজ টু অথবা সো দ্যাট, এগুলো প্রায় ব্যবহার করে থাকি। ইন অর্ডার দ্যাট, এগুলো কমন শব্দ, এগুলো প্রায় আপনারা দেখেন বিভিন্ন জায়গায়। যেমন ধরেন ইউ হ্যাভ টু স্টাডি হার্ড সো অ্যাজ টু ইমপ্রুভ ইউর ক্যারিয়ার, মানে এইভাবে আপনি কি করতে হবে, আপনি আপনার ক্যারিয়ারটাকে ইমপ্রুভ করতে পারেন। আর সো দ্যাটটা কি, যেমন গিভ মি ইউর রেজিউমে, আপনার রেজিউম বা সিভিটা আমাকে দেন, যাতে করে, সো দ্যাট, যাতে করে আই ক্যান ফরওয়ার্ড ইট টু দা রাইট ডিপার্টমেন্ট, যাতে করে আমি এটা কি পাঠাতে পারি, সঠিক ডিপার্টমেন্টে আমি পাঠাতে পারি। তাহলে এখানে সো দ্যাট দিয়ে কি বোঝাচ্ছে, আপনার উদ্দেশ্য বা উদ্দেশ্য বোঝাচ্ছে। আচ্ছা, ইন অর্ডার দ্যাট মানে কি, একই জন্য আমরা ব্যবহার করে থাকি আই ওয়ান্ট টু ফিনিশ মাই ওয়ার্ক টুডে। এটা অর্থ হচ্ছে কি, আমি আমার আজকের কাজটা আমি ফিনিশ করতে চাই। আই ওয়ান্ট টু ফিনিশ মানে আমি শেষ করতে চাই। ইন অর্ডার দ্যাট মানে কোন উদ্দেশ্যে, ইন অর্ডার দ্যাট আই ক্যান স্পেন্ড মাই উইকেন্ড রিল্যাক্সিং, যাতে করে আমি আমার সাপ্তাহিক ছুটিটা অনেক রিল্যাক্স এর মাধ্যমে পাস করতে পারি। তো কিভাবে আমরা এইগুলোকে আপনি প্রচুর ব্যবহার করবেন, আশা করি আপনার রাইটিংটা আরো সুন্দর হবে, স্মার্ট হবে। আচ্ছা, তো আমরা চলে যাই আমাদের পরবর্তী পারপাসের পরে কি আছে। পারপাসের পরে আছে আমরা এক্সাম্পল দেওয়ার জন্য কিছু লিঙ্কার্স ব্যবহার করে থাকি। এটা মোটামুটি অতটা বেশি নাই। ফর এক্সাম্পল এবং ফর ইনস্ট্যান্স, এই দুইটাই কমনলি ইউজ করা হয় সবচেয়ে বেশি। যেমন আপনি যদি কোনো এক্সাম্পল দিতে চান তখন কি বলতে হবে, ফর এক্সাম্পল টেক দ্য রাইজিং গ্রাফ
অফ এয়ার, ঠিক আছে, আপনি এইভাবে এগুলো দিতে পারেন। আচ্ছা, তারপরে ফর এক্সাম্পলটা খেয়াল রাখবেন, এখানে কমা দিতে হবে এরপরে। আচ্ছা, এরপর হচ্ছে ফর ইনস্ট্যান্স। ফর ইনস্ট্যান্স আমরা কি বুঝাই? সেম জিনিস। যেমন আই লাইক আ ফিউ ভেজিটেবলস, যেমন উদাহরণস্বরূপ, ফর এক্সাম্পল মানে কি উদাহরণস্বরূপ, ফর এক্সাম্পল পটেটো, ক্যাবেজ এটসেট্রা। ক্যাবেজ মানে বাঁধাকপি, এগুলো। সো টেক দ্য রাইজিং গ্রাফ অফ এয়ার পলিউশন, দুইটা জিনিস শিখবেন, একটা হচ্ছে ফর এক্সাম্পল, একটা হচ্ছে ফর ইনস্ট্যান্স। এই দুইটা জিনিস মাথায় রাখবেন এক্সাম্পল দেওয়ার জন্য। ওকে, তো আমরা এখন চলে যাব পরবর্তী আমাদের এক্সাম্পল। ইন্টারসেট পরে আসবে অপিনিয়ন ইংলিশ। আমরা অপিনিয়ন কিভাবে দেব? অপিনিয়ন মানে আপনার যে কোনো মতবাদ যদি আপনি অ্যাড করতে চান, সাপোজ ধরেন আপনি কোনো একটা বিষয়ে আলোচনা করছেন, সেখানে আপনার নিজস্ব কোনো মতবাদকে আপনি ঢুকাতে চাচ্ছেন, তখন সেক্ষেত্রে কি বলবেন? টু টু টেল দ্য ট্রুথ, মানে সত্য বলতে কি। একটু টেল দ্য ট্রুথের অর্থ কি? সত্য বলতে কি। যেমন ধরেন সত্য বলতে কি, আই ডিডন্ট লাইক দ্যাট শো এট অল, আমি আসলে শোটা পছন্দ করি না। সত্যি কথা, আপনার নিজস্ব মতবাদ আপনি ঢুকিয়ে দিবেন এটার মাধ্যমে। আচ্ছা, পার্সোনালি আপনি পার্সোনালি শব্দটা ইউজ করতে পারেন, যেমন দ্য শো মাস্ট গো অন, পার্সোনালি আই থিংক সো, ব্যক্তিগতভাবে আমি মনে করি তাই। টু বি অনেস্ট আমরা প্রায় ব্যবহার করে থাকি কথাটাই, যেমন টু বি অনেস্ট আই ডোন্ট সাপোর্ট দি আইডিয়া অফ ডেস্ট্রয়িং আর ক্যারিয়ার। সত্যি বলতে কি আমি আসলে আহ, তাকে সাপোর্ট দিতে পারছি না আর কি, ওই আইডিয়াটাকে, মানে তার ক্যারিয়ারটা নষ্ট হওয়ার জন্য। আচ্ছা, অথবা আই থিঙ্ক দ্যাট, আপনি একইভাবে ট্রু দ্যাট, আই এগ্রি, as far as I concern, I disagree from my point of view, আপনি এগুলো ব্যবহার করতে পারেন। অসংখ্য, এগুলো মোটামুটি সহজ, সবাই জানেন, সবাই এগুলো প্রায় ব্যবহার করেন, কিন্তু আমরা খালি মুখে বললে হবে না, লেখার সময় এগুলো লিখতে হবে প্রচুর। এক্সাম্পল গুলো আছে, যেমন ইট ইজ ট্রু দ্যাট দিয়ে শুরু হয়েছে, এভাবে আমাদের প্র্যাকটিস করতে হবে। ওকে, তো আমরা এখন চলে যাব পরবর্তী, আমাদের আছে এক্সপ্লেনেটরি, মানে আপনি যদি কোনো ব্যাখ্যা করতে চান কোনো কিছু, ব্যাখ্যা করার জন্য যে ধরনের ওয়ার্ড গুলো দিয়ে শুরু করতে হয় সেগুলো বাম দিকে আছে, দেখেন। তো এক্ষেত্রে আমরা কিভাবে দেখবো? যেমন ধরেন প্রথমে আছে কি মোর অর লেস, এটা প্রায় আমরা ব্যবহার করে থাকি, দেয়ার উইল বি মোর অর লেস 30 গেস্ট। তাহলে মোর অর লেস অর্থ কি? কম বেশি, কম বেশি 30 জন গেস্ট সেখানে হবে। ইন জেনারেল, ওল্ড পিপল ইন জেনারেল, দেখেন ইন জেনারেল মানে সাধারণত, এটা মতামত মানে অপিনিয়ন দিচ্ছে না। স্পেশালি, এটাও প্রায় ব্যবহার করি। ইটস টাফ টু স্লিপ স্পেশালি আফটার দ্য স্ট্রং কফি উইথ। যদি আপনি কফি খান, তাহলে কফি খাওয়ার পরে আসলে ঘুমটা যাওয়াটা অতটা সহজ নয়, ঘুমের ব্যাঘাত ঘটায়, সেখানে ক্যাফেইন থাকে জন্য। ইন পার্টিকুলার, ইন পার্টিকুলার মানে যথাযথভাবে। অল দ্য উইমেন ইন পার্টিকুলার, বিশেষভাবে বা নির্দিষ্টভাবে, হ্যাভ টু বি স্ট্রং অ্যান্ড ডিটারমিন্ড। আচ্ছা, একইভাবে আপনি এসেনশিয়াল দিলেন, বেসিকলি দিলেন, ইন আদার ওয়ার্ডস দিলেন, ইন শর্ট, ইন শর্ট মানে সংক্ষেপে, বাবল মানে সর্বোপরি, অ্যাটলিস্ট মানে কমপক্ষে। যেমন অ্যাটলিস্ট নাও হোয়েন ইউ নো দ্যাট উই আর হিয়ার ইউ ক্যান জাম্প ইন আদার ডে, অ্যাটলিস্ট মানে কমপক্ষে দিয়ে দিবেন। আবার এখানে অ্যাবাভ, এটা প্রায় ব্যবহৃত হয়। এইভাবে আপনি লিঙ্কেজ গুলো আপনাদের ইউজ করতে হবে। আচ্ছা, তো আমরা চলে যাই পরবর্তী আমাদের অপিনিয়ন এক্সপ্লেনেশনের পরে আমাদের কি আসবে? আমরা এক্সপ্লেনেশন দেওয়ার পরে এখন আসবে এমফাসিস বা জোর প্রদানের জন্য। জোর প্রদান করার জন্য আমরা ব্যবহার করে থাকি অলসো, ইনডিড আছে, অফকোর্স আছে, সার্টেনলি আছে, সিগনিফিক্যান্টলি এবং নটেডলি। এগুলোকে আমরা ব্যবহার করতে পারি। দেখেন ডান দিকে আমাদের এক্সাম্পল দেখেন, হি ওয়াজ টোল্ড টু স্টাডি অ্যান্ড অলসো টু টেক কেয়ার অফ দ্য ডগ। ইনডিড আছে, ইনডিড পরে আছে শি ওয়াজ সুইট ইনডিড বাট নিডেড প্রপার গ্রুমিং। হ্যাঁ, সার্টেনলি, স্পেশালি আপনি একটু দেখবেন, সবাই প্রয়োজনীয় ভিডিও আছে, রেকর্ড গুলো বারবার চালিয়ে দেখবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমরা এখন চলে যাই আমাদের এমফাসিস পরে এডিশন। এডিশন মানে কি? আপনি কোনো কিছু যোগ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে অ্যাজ ওয়েল অ্যাজ, ফার্দার দেন, অ্যান্ড টু, এডিশন এগুলো ব্যবহার করবেন। দ্য সাউন্ড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য পিকচার কোয়ালিটি ইজ অ্যামেজিং। অ্যাজ ওয়েল অ্যাজ অর্থ হচ্ছে এবং বা সহ। হ্যাঁ, ফার্দার মানে হচ্ছে তাই একই জিনিস, অ্যান্ড দেন মানে এবং তখন, অ্যান্ড তো জানিনি। নট অনলি বাট অলসো প্রায় ব্যবহার করা হয়, যেমন ইউ আর নট অনলি হার্মিং দ্য এনভায়রনমেন্ট বাট অলসো বিকামিং ইনহিউম্যান ডে বাই ডে। তাহলে আপনি শুধুমাত্র পরিবেশটা হার্মিং করছেন না, পাশাপাশি কি করছেন? বিকামিং ইনহিউম্যান মানে অমানবিক হয়ে উঠছে। আবার আমরা অরটাকে ব্যবহার করতে পারি। অরটাকে ব্যবহার করার জন্য আমরা কি করব? যেমন এই যে অর, উই ক্যান গো টু দ্য মুভি অর টু দ্য পার্ক। ঠিক আছে, এইভাবে আমরা লিখতে পারবো। আচ্ছা, এবার দেখবো আমরা ইলাস্ট্রেশন কানেক্টরস। ইলাস্ট্রেশন মানে কি? ইলাস্ট্রেশন মানে হচ্ছে আমরা যখন কোনো কিছুকে বিধায়িত করতে চাই, যেমন সাচেস, সাচেস মানে কি? উদাহরণ দিতে চাচ্ছি,
There are many famous railway stations in the state of West Bengal, such as Howrah. এই যে সাথে দিয়ে আমরা এবার বিভিন্ন শব্দগুলো স্যার বলেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। এগুলোর কি একটা পিডিএফ দেওয়া যাবে, তাহলে একটু ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই দেওয়া যাবে না, অবশ্যই দেওয়া যাবে, ঠিক আছে, দিয়ে দেবো। আচ্ছা, আমি পুরো স্লাইডগুলোই দিয়ে দেবো। এখন যে স্লাইডগুলো আলোচনা হচ্ছে পাওয়ার পয়েন্ট, পুরো স্লাইডটা আপনাদেরকে দিয়ে দেবো। আচ্ছা, এবার আসেন ইন দিস কেস। ইন দিস কেস মানে কি? ইমোশনস উইল ম্যাটার মোর দ্যান লজিক। হ্যাঁ, এভাবে অসংখ্য আপনি এগুলো ইউজ করতে পারবেন। ফর ওয়ান থিং বাই, এভাবে আপনি ইউজ করতে পারেন। যাই হোক, আমরা এখন পরের স্লাইডে চলে যাই। এখানে পরের স্লাইডে কি দেওয়া আছে? কম্পারিজন। কম্পারিজন বোঝানোর জন্য আসলে আমরা আজকে বেশি আলোচনা করবো না, মোটামুটি শেষ পর্যায়ে অবশ্যই চলে আসছি। কম্পারিজন বোঝানোর জন্য আমরা এইগুলোকে ব্যবহার করে থাকি। কম্পারিজন মানে কি? তুলনা। হি ইজ অ্যাজ গুড অ্যাজ হিজ সিস্টার, যেন তুলনা করা হচ্ছে, ইকুয়ালি, সিমিলারলি। বেশি লাগবে না, আপনি জাস্ট বেশি বেশি কয়েকটা করলে হবে, যেমন তারপরে সিমিলারলি, হ্যাঁ, লাইক, এই যে এগুলো করলে হয়ে যাবে, ঠিক আছে। বাই দ্য ওয়ে, আনলেস, হ্যাঁ, এই কয়েকটা বেশি বেশি প্র্যাকটিস করলে হয়ে যাবে। তো চলেন আমরা আমাদের নেক্সট কি আছে দেখি। এই তো শেষ ক্লাস, ঠিক আছে। সো যাই হোক, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আমাদের আগামী ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আগামী ক্লাসটা, আচ্ছা, যারা আমি কানেক্টরস গুলো খুবই গুরুত্বপূর্ণ, আমি এটার ফাইলটা দিয়ে দেবো, যাতে আপনারা বাসায় একটু প্র্যাকটিস করবেন এবং এক্সাম্পল গুলো ভালোভাবে ফোকাস দেবেন। আচ্ছা, আর লেখার সময় এগুলো ফলো করবেন মেনটেন করার জন্য, ঠিক আছে। তো আমাদের আগামী ক্লাস হবে আগামী বুধবার, যদি সবকিছু ভালো থাকে। আমরা বুধবারে আগামী নেক্সট ক্লাস নেব ব্রেন স্টর্মিং এবং প্রবলেম সলভিং প্যারাগ্রাফ ডেভেলপমেন্টের উপর। ব্রেন স্টর্মিং মানে আমরা কিছু কিওয়ার্ড দিব বা কিছু ওয়ার্ড দিব, সেগুলোতে আপনাকে ছোট্ট একটা প্যারাগ্রাফ লিখতে হবে, এরকম কিছু এক্সারসাইজ করাবো। আর ঠিক আছে, আর ডেভেলপমেন্ট তো থাকবে, প্যারাগ্রাফ ডেভেলপমেন্ট, এবং এরপরে আমরা সরাসরি ঢুকে যাব আমাদের প্র্যাকটিক্যাল মানে পত্রিকা, নিউজ পেপার, রেজিস্টার থেকে আমরা কিভাবে বড় বড় অনুবাদগুলো করতে পারি এবং ফোকাস ট্র্যাকিং কিভাবে আমরা ডেভেলপমেন্ট করতে পারি। যারা ব্যাংকে, বিসিএস, বিভিন্ন জায়গায় পরীক্ষা দিবেন, তাদের রাইটিং সেকশনে ফোকাস রাইটিংটা করতে হয়, সেগুলো আমরা দেখাবো। ওকে, আমাদের এটা আজকে 8 নাম্বার ক্লাস, আমরা 9 নাম্বার ক্লাস নেব আগামী ক্লাসে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে গ্রুপে জানাবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে। আর আমি ভিডিও লিঙ্কগুলো সব দিয়ে দেবো সবাই। ভালো থাকেন, সুস্থ থাকেন তাহলে। ওকে।